আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা আমাদের আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, এটা আমাদের ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি সবাই দরকার হবে। অনেকে বলতে পারে যে ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ড তো ছিল আর্টস কমার্সের, আমি তো সায়েন্সের না, তাহলে আমি পদার্থবিজ্ঞান কিভাবে আমাকে কি পড়তে হবে? হ্যাঁ, আপনাদের প্রশ্ন প্যাটার্ন যেরকমটা হচ্ছে তাতে আপনারা যদি আর্টসেরও হয়ে থাকেন 9-10-এ, তারপরে আপনাদেরকে নবম দশম শ্রেণীর এই পদার্থবিজ্ঞান সাবজেক্টটা পড়তে হবে, ঠিক আছে? তো সেই জন্য আপনাদের জন্য যেটুকু দরকার বা আপনাদের অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার আমি আপনাদেরকে ঠিক ততটুকুই পড়াবো, ঠিক আছে? খুব বেশি কিছু পড়াবো না বা কমও না। এখানে পদার্থবিজ্ঞান মানে অনেক হয়তো মনে করতে পারেন যে ম্যাথ এই সে হাবিজাবি, হয়তো না, আমাদের ফিজিক্স থেকে এরকম কোনো ম্যাথ সেভাবে আসে না। ওকে, আমাদের আজকে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ক্লাস নেওয়া হবে। প্রথম অধ্যায়ের টপিকের নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। আমাদের আজকের এই ক্লাসটি ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি সবার জন্যই গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, যতটুকু জায়গা পড়তে হবে আমি এখানে আপনাদেরকে দাগিয়ে দিব এবং ক্লাস শেষে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপনারা সেই পিডিএফ থেকে লাইনগুলো নোট করে মুখস্থ করে ফেলবেন। তাহলে চলেন আমরা এখন শুরু করে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের এখানে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, অর্থাৎ পদার্থবিজ্ঞান কি সেটা এখানে প্রথমে আলোচনা করা হচ্ছে, কারণ আমাদের এটা যেহেতু একদমই হচ্ছে বেসিক একটা অধ্যায়, তো সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান কি এখানে তাই বলা আছে। তো যাই হোক, এগুলো আমাদের অতটা বেশি দেখার দরকার নেই, আমাদের যেটুকু দরকার আমরা সরাসরি সেখানে চলে যাব। ওকে, আমরা একেবারে চলে আসবো, যার কাছে বই আছে তারা তো দেখতে পাবেন যে 5 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? আমরা সরাসরি প্রথম 4টা পেজ স্কিপ করে আমরা এখানে 5 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। 5 নম্বর পৃষ্ঠাতে এখানে বলা হচ্ছে যে কিভাবে আমাদের পদার্থবিজ্ঞানটা আসলো, তার এটা আদি পর্ব বলা হচ্ছে। এখানে আদি পর্ব এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে কারা এখানে অবদান রেখেছিল পদার্থবিজ্ঞানে। প্রথমে এখানে নাম চলে আসছে আমাদের গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে, যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম। এই নামটি আধুনিক পদার্থবিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, অবিভাজ্য মানে কি? অবিভাজ্য মানে হচ্ছে যেটা ভাগ করা বা যেটা ভাঙা যায় না। তাহলে এটা প্রথম ধারণা কে করেছিল? ডেমোক্রিটাস, নামটা একটু মনে রাখবেন। এবং পদার্থের অবিভাজ্য একক আছে, ঠিক আছে, অর্থাৎ যেটা ভাগ করা যায় না, যার নাম দেওয়া হয়েছিল অ্যাটম। কিন্তু পরবর্তীতে আমরা কি জানতে পেরেছি যে পদার্থ কি ভাঙা যায় নাকি যায় না? পদার্থকে, যে কোনো পদার্থকে ভাঙা যায়। ভাঙলে আমরা সেখানে কি পাবো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাবো, ঠিক আছে? তাহলে এটা প্রথমে বলেছিল যে অবিভাজ্য কোন, অর্থাৎ যেটাকে ভাগ করা যায় না, এবং তার নাম দিয়েছিল অ্যাটম। সেটা কে দিয়েছিল? সেটা হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা চাইলে সঙ্গে সঙ্গে লিখে নিতে পারেন বা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারেন, ঠিক আছে? এরপরে আমরা এখানে চলে যাব। এরপরে আরেকজন বিজ্ঞানীর নাম চলে আসছে, সেটা হচ্ছে আরিস্টারাক্স। এই নামটা হয়তো আপনারা কখনো এর আগে শুনেননি, তবে ইনি প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন। তাহলে এটাও একটু মনে রাখতে হবে আপনাদেরকে যে সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা কি দিয়েছে। সূর্যকেন্দ্রিক সৌরজগৎ মানে কি বলেছে এখানে? যে হ্যাঁ, সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ ঘুরছে, এরকম একটা ধারণা দিয়েছিল। সেটা হচ্ছে আরিস্টারাক্স। ওকে, এরপর এখানে আরো অনেক কিছু আছে, তবে এগুলো হচ্ছে আপনাদের নার্সিং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ না, সেজন্য এই জায়গাগুলো স্কিপ করে দেওয়া হচ্ছে। ওকে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে গ্যালিলিওকে অনেক সময় আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। তাহলে কাকে আমাদের আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে? উত্তর হবে হচ্ছে গ্যালিলিও। ওকে, এরপরে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছিলেন। তাহলে আপনার প্রশ্ন যদি হয় যে পারমাণবিক তত্ত্ব দিয়েছিলেন কোন বিজ্ঞানী বা পারমাণবিক তত্ত্ব আবিষ্কার করেছিলেন কে, তখন উত্তর হবে হচ্ছে ডাল্টন। এবং কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেন, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে। এবছরও কিন্তু পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো এসেছিল যে অক্সিজেন কে আবিষ্কার করেন, বা এই ধরনের যেগুলো আবিষ্কার করেন কে, এই ধরনের বিজ্ঞানীদের নামগুলো কিন্তু পরীক্ষাতে চলে আসে। সেজন্য আপনারা একটু এই জায়গাগুলো খেয়াল করবেন যে যে সকল জায়গাগুলোতে আমাদের বিভিন্ন কিছু আবিষ্কারের বিজ্ঞানীদের বা আবিষ্কারকের নাম আছে, এই জায়গাগুলো আপনারা একটু ভালোভাবে মুখস্থ করে নেবেন। তাহলে ডাল্টন কি করেছেন? পারমাণবিক তত্ত্ব দিয়েছিলেন, ঠিক আছে?
ওকে, এরপরে দেখেন থমসন সেই পরমাণুর ভিতরে ইলেকট্রন আবিষ্কার করেছেন। তাহলে আপনারা এবার আমাকে বলেন যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটাই তো কেউ না কেউ আবিষ্কার করেছে, তাই না? তো এটা আপনারা একটু নামগুলো আমাকে বলেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন, ঠিক আছে? যে ইলেকট্রন কে আবিষ্কার করে, প্রোটন কে আবিষ্কার করে এবং নিউট্রন কে আবিষ্কার করে, তিনটাই আমাকে এখানে লিখে দেন কমেন্টে। ওকে, চাঁদনী ইসলাম, প্রোটন রাদারফোর্ড, নিউট্রন চ্যাডউইক, ইলেকট্রন থমসন। ওকে, ঠিক আছে চাঁদনী ইসলাম। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কে আবিষ্কার করে? থমসন। প্রোটন কে আবিষ্কার করে? রাদারফোর্ড। নিউট্রন কে আবিষ্কার করে? চ্যাডউইক। ঠিক আছে, এই তিনটা আপনারা একটু মুখস্থ করে রাখবেন। এবং এটা আপনার মুখস্থ করা আরেকটা উপায় আছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে ওকে, তাহলে এখানে কি বলছে? এখানে বলা হচ্ছে ইথ পরে নিচে, যদিও বা এখানে এটা ইট, তো যাই হোক ইট থেকে এখানে ইথ বলা হয়েছে। যে ইতে কি? ইতে হচ্ছে ইলেকট্রন। ইতে কি? ইতে হচ্ছে ইলেকট্রন। আর থতে হচ্ছে কি? থমসন। আর পরে পতে হচ্ছে প্রোটন, রতে রাদারফোর্ড, আর নিতে হচ্ছে নিউট্রন, চতে হচ্ছে চ্যাডউইক। এটা আপনারা ছোটকালে শিখে এসেছেন, এটা নতুন কিছু না। তারপরেও যারা আর্টস বা কমার্সের তার কাছে নতুন হতে পারে, তো আপনারা এটা একটু লিখে নেবেন, হ্যাঁ, যে ইথ পরের নিচে। এবং এখানে আপনারা অ্যারো চিহ্ন দিয়ে লিখে নেবেন যে ইতে ইলেকট্রন, থতে থমসন, কারণ এটা আপনাদের মাস্ট বি মুখস্থ থাকতেই হবে, হ্যাঁ, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। ওকে, তাহলে এটা আমাদের চলে গেল। আর আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে একটা বিষয়, যে বিভিন্ন আবিষ্কারকের এবং আবিষ্কারের নাম আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। আমি পরবর্তীতে এটা আপনাদেরকে একটা চার্ট আকারে দিয়ে দিব, এটা এখন না, এটা অনেক পরে দিব, কারণ পরবর্তীতে দিলে কি হবে, এটা আপনাদের পরীক্ষার আগে মুহূর্তে এটা আপনার মনে থাকবে, আর এখন দিলে এটা আপনার কিছু মনে থাকবে না। তো এখন আপনারা এখন এই অধ্যায়ের উপর যতটুকু আছে এতটুকু মুখস্থ করবেন, বাকি সমগ্র আবিষ্কারকের নাম এগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা। ওকে, সিরাতুল মুনতাহা বলতেছে প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করে চ্যাডউইক। ওকে, এরপরে দেখেন থিওরি অফ রিলেটিভিটি দিয়েছেন কোন বিজ্ঞানী? এটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, যে থিওরি অফ রিলেটিভিটির জনক কে? উত্তর হচ্ছে আইনস্টাইন। তাহলে এখানে কি হচ্ছে? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে সর্বকালের সেরা চমকপ্রদ সূত্র E=mc² বের হয়ে আসে। তাহলে E=mc², এই সূত্রটা দিয়েছিল কে? এটা দিয়েছিল হচ্ছে আইনস্টাইন। এবং এই সূত্রটা কোথা থেকে এসেছিল? থিওরি অফ রিলেটিভিটি। তাহলে পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে থিওরি অফ রিলেটিভিটির সূত্র নিচের কোনটি? তখন আপনাদেরকে অ্যান্সার করতে হবে E=mc²। প্রশ্ন বিভিন্ন ভাবে হতে পারে, ঠিক আছে? আরেকটা বিষয়, আপনারা যারা প্রশ্ন এবছর, আপনারা তো সেকেন্ড টাইমার, আপনারা প্রশ্ন অলরেডি দেখেছেন, বিগত বছরেও দেখেছিলেন এবং এবার যখন নিজে পরীক্ষা দিন তখনও দেখেছেন। তো প্রশ্নগুলো কেমন হয়ে থাকে আপনাদের কিন্তু মোটামুটি একটা ধারণা আছে। প্রশ্নগুলো জ্ঞানমূলক অংশ থেকে বেশি হয়ে থাকে, বা যেগুলো বলতে গেলে মুখস্থ টপিক কিছুটা। আমি কি ভুল বলছি? কেউ একজন বলেন তো। আপনারা তো সবাই সেকেন্ড টাইম, মানে আপনারা পরীক্ষা দিয়েছেন, তো প্রশ্নের ধরনটা কেমন হয়েছে? সব কি ম্যাথামেটিক্যাল টাইপ ছিল, নাকি বেশিরভাগই মুখস্থ বা জ্ঞানমূলক ছিল? সেটা আমাকে একটু বলেন তো আপনারা দ্রুত, কারণ আপনারা যেহেতু পরীক্ষা দিয়েছেন আপনাদের ধারণা আছে, তাই না? সো আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আদৌ আপনার জন্য কাজের হবে কিনা সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যে হ্যাঁ এগুলো কাজের নাকি কাজের না। কারণ এমন তো না যে আপনার হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই নার্সিং অ্যাডমিশন নিচ্ছেন, সব কিন্তু প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা নাই। বিষয়টা কিন্তু এরকম না, আপনাদের অবশ্যই ধারণা আছে যে প্রশ্নটা কেমন হয়ে থাকে, বা আপনারা যখন পরীক্ষা দিয়েছেন তখন প্রশ্নটা কেমন ছিল, তাই না? তো সেজন্য একটু মনোযোগ দিবেন, আর মনোযোগ তো ক্লাসে দিবেন, ঠিক আছে, কিন্তু এগুলো বাসায় ভালোভাবে মুখস্থ করতে হবে বারবার। ওকে, আচ্ছা। ওকে, চাঁদনী ইসলাম বলতেছে মুখস্থ জ্ঞানমূলক, রুহি ইসলাম বলতেছে ম্যাথ আসে না। হ্যাঁ, তো সেই জন্য একটু ভালোভাবে কথাগুলো শোনার চেষ্টা করবেন আপনারা। এরপরে দেখেন বিভিন্ন বললাম না যে আবিষ্কারক লাগবে। দেখেন রন্টজেন এক্স রে আবিষ্কার করেন, এরপরে
1946 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। তাহলে পরমাণুর কেন্দ্র থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে এটা দেখান কি? এটা হচ্ছে বিজ্ঞানী বেকেরেল। এরপরে পিয়ারে এই সালগুলো মুখস্থ রাখার দরকার না, সালগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, ওকে, সালগুলো আপনাদের মুখস্থ করার দরকার নেই, এখানে সাল আপনাদের আসবে না, আপনারা জাস্ট কে কখন কি আবিষ্কার করেছে এটা। এরপরে পিয়ারে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কি কি বললাম দেখেন, রন্টজেন কি আবিষ্কার করে? এক্স-রে আবিষ্কার করে, এক্স-রে রে থেকে রন্টজেন, এটা মনে রাখবেন। এরপরে বেকেরেল এটা কি করেছেন? পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় যে বিকিরণ হয় এটা দেখানো হচ্ছে বেকেরেল। এরপর পিয়ারে ও মেরি কুরি কি রেডিয়াম আবিষ্কার করেছেন। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, ক্লাসে আমি যখন বলবো আমার সঙ্গে সঙ্গে আপনারা মনে মনে বলবেন এবং মুখস্থ করে ফেলবেন। এরপর দেখেন, বিগ ব্যাং নামে একটি প্রচন্ড বিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর সেটি প্রস্তুত হতে শুরু করে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে কিসের মাধ্যমে পৃথিবীর সূচনা হয়েছিল? বিগ ব্যাং এর মাধ্যমে। এবারে আপনারা উত্তর করবেন যে পৃথিবীর শুরুতে কোন গ্যাস ছিল। দেখেন, আমাদের এটা মনে রাখার সবথেকে সহজ উপায় কি? আমাদের পর্যায় সারণীতে সর্বপ্রথমে কোন গ্যাসটা আছে বা কোন মৌলটা আছে? হাইড্রোজেন আছে না? তাহলে সবার প্রথমে কি? হাইড্রোজেন। এরপরে 2 নাম্বার মৌল কি? হিলিয়াম। হিলিয়াম। সো একটা বিষয় মনে রাখবেন যে অনেকগুলোই কিন্তু আমাদের গ্যাস ছিল পৃথিবীর শুরুতে, ঠিক আছে? তবে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুইটার পরিমাণ তখন বেশি ছিল। ওকে, তাহলে আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে মনে রাখবেন। যেহেতু আমাদের পর্যায়, এটা চিন্তা করবেন যে পর্যায় সারণীতে আমাদের প্রথম দুইটা মৌল কি? হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে সব থেকে বেশি পরিমাণে পৃথিবীর শুরুতে যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। ঠিক আছে, অনেক ধরনেরই আছে, নাইট্রোজেন, মিথেন, হ্যাঁ, এগুলোও ছিল, এগুলো উত্তর হবে। তবে যদি একদম যদি বেশি পরিমাণে যদি বলা হয় তাহলে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুইটা আমাদেরকে বেশি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওকে। তবে মিথেন, নাইট্রোজেন এগুলো হবে। তবে নাইট্রোজেন হচ্ছে একটু অল্প পরিমাণে ছিল, এটা একটু মনে রাখবেন যে অল্প পরিমাণে যদি বলা হয় তখন কিন্তু আপনার নাইট্রোজেন অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তাহলে আপনাদের এটা হচ্ছে যারা যারা উত্তর করেছেন সবারটাই সঠিক, কারোটাই ভুল না। তবে এখানে যদি বলে যে সব থেকে বেশি পরিমাণে, সেটা আমাদের হবে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। ওকে, ঠিক আছে। তবে তার ছাড়া একটা কথা যে আপনাকে অপশন দেখতে হবে, ঠিক আছে, যে অপশনে কি কি আছে। ওকে, এরপর এখানে দেখেন আমাদের আজকের ক্লাসটা খুবই ছোট হবে, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। ওকে, কোশ্চেনটা হচ্ছে যে পৃথিবী যখন শুরুতে, অর্থাৎ মহাবিশ্ব যখন শুরু হয়েছিল, হ্যাঁ, মানে আবিষ্কার বা যেহেতু জন্ম যখন হয়েছিল তখন শুরুতে কোন গ্যাসের পরিমাণ বেশি ছিল? উত্তর হবে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। ওকে, এছাড়া এই সময়টাতে অনেক কয়েক ধরনের গ্যাস ছিল, নাইট্রোজেন, মিথেন এগুলোও ছিল, তবে বেশি পরিমাণে বলে হাইড্রোজেন এবং হিলিয়াম। আর অল্প পরিমাণে যদি বলা হয় তাহলে উত্তর হবে নাইট্রোজেন, এটাই। আচ্ছা, এরপরে দেখেন, পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ হলেও তার কেন্দ্রে রয়েছে পজিটিভ চার্জের নিউক্লিয়াস। কেন নিউক্লিয়াসকে পজিটিভ চার্জ বলা হচ্ছে? কারণ আমরা সবাই জানি যে নিউক্লিয়াসে কি থাকে, একটা পরমাণুর ভেতরে তো নিউক্লিয়াস থাকে, তার চতুর সাইডে কি থাকে? ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন থাকে। আর এই নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন ও নিউট্রন। আমরা কি জানি প্রোটনের চার্জ কেমন? প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক বা প্লাস, আর নিউট্রন কি? নিরপেক্ষ, মানে প্লাসও না মাইনাসও না। সেই জন্য এটার মাঝে যে প্লাসটা রয়েছে না, প্রোটন, তার জন্য আমাদের সমগ্র নিউক্লিয়াসের চার্জটাই ধরা হয়ে থাকে পজিটিভ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি বলছে দেখেন, পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ হলেও তার কেন্দ্রে রয়েছে পজিটিভ চার্জের নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি। তাহলে নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এরপরে নিউট্রন এবং প্রোটনও কোয়ার্ক নামে অন্য এক ধরনের মৌলিক কণা দিয়ে তৈরি। এটা বেশি গুরুত্বপূর্ণ যে নিউট্রন এবং প্রোটন, বা এভাবে যদি প্রশ্ন করে যে নিউট্রনকে ভাঙলে আমরা কি পাবো, ঠিক আছে, প্রশ্নটা এরকম হতে পারে, তখন আমরা উত্তর করব কোয়ার্ক। ওকে, প্রোটনকে আমরা ভাঙলে কি পাবো? কোয়ার্ক। তাহলে নিউট্রন এবং প্রোটনও কোয়ার্ক নামে অন্য এক ধরনের পদার্থ দিয়ে তৈরি, মৌলিক কণা। আচ্ছা,
ক্লাসটা হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে বা হয়তো মনে হতে পারে যেগুলো আবার পড়ানোর কি আছে, কিন্তু খুবই সিম্পল বিষয়। তবে যারা ডিপ্লোমা দিবে বা মিডওয়াইফারি দিবে অনেকের কিন্তু 9, 10 ইন্টার দুইটাই কিন্তু আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে, মানে তারা কিন্তু পদার্থবিজ্ঞান বইটা কখনোই হাতে ধরেও দেখেনি। তো সবার জন্যই মূলত সার্বিকভাবে আজকের এই ক্লাসটা নেওয়া। আস্তে আস্তে আমরা আরো উপরের দিকে যাব, ঠিক আছে। তবে এখানে খুবই বেসিক আলোচনা করা হচ্ছে সবার জন্য। তো এখানে বোরিং ফিল করার কিছুই নাই, ঠিক আছে। আপনারা এগুলো দেখবেন, এর ভিতর থেকে কিন্তু প্রশ্ন হবে পরীক্ষাতে। এই তো দেখেন, এটা একটু আগে আমি বলে দিয়েছিলাম যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে E=mc² সূত্র বের করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে এই সূত্রটা ব্যবহার করে কি করা হয়েছিল জানেন? দেখানো হয়েছিল যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে কি বলেছিল? ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। এই লাইনটা আপনারা একটু নোট করে নেবেন, ঠিক আছে। কি নোট করবেন? দেখেন যে আপনারা নোট যদি থাকেন তো ভালো, না নোট করে ওটা পরে করে নিন, যে হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি থেকে E=mc² সূত্র এসেছে। তবে এখন আপনারা যেটা নোট করবেন সেটা হচ্ছে যে এই E=mc² সূত্রটি ব্যবহার করে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। ওকে, জাস্ট এই লাইনটা একটু আপনারা নোট করে নেবেন। ওকে, আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটা কি? ইউনিটে 7টি ভিন্ন ভিন্ন ভৌত রাশি, অর্থাৎ এখানে বিভিন্ন রাশি আছে এবং তাদের একক আছে। আপনাদেরকে আমি একটা কথা আজকে প্রথমে বলে নিচ্ছি, এটা আমাকে যেন পরবর্তীতে কোনো বলতে না হয়, যেটা আমি সবসময় বলি, যে পদার্থবিজ্ঞান যখন আপনি পড়ছেন বা আপনি যখন নার্সিং অ্যাডমিশন দিবেন, তখন আপনার এই কি যেন বলে যে মাত্রা এবং একক এটা লাগবেই, বুঝছেন? মাত্রা এবং একক এটা আপনাদের হচ্ছে লাগবেই। ওকে, তাহলে আমি কি বললাম দেখেন আরেকবার, যে আমাদের এখানে যে বিভিন্ন যে রাশি আছে, এই সকল রাশিগুলোর আপনাকে কি করতে হবে? মাত্রা এবং একক মুখস্থ করতে হবে। শুধুমাত্র এই কয়টা না, আমরা আরো অনেকগুলো হচ্ছে রাশি পাবো আস্তে আস্তে, বা আমি হচ্ছে চার্ট করে দিয়ে দিব, সমস্যা নেই। তো এই সকল রাশিগুলোর আপনাদের কি করতে হবে? একক এবং মাত্রা। তাহলে এখানে দেখেন কি কি দেওয়া আছে: দৈর্ঘ্যের একক মিটার, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড, তারপর হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ কি অ্যাম্পিয়ার, তাপমাত্রা হচ্ছে কেলভিন, পদার্থের পরিমাণ মোল, দীপন তীব্রতা ক্যান্ডেলা, এবং এই সাইডে যে সিম্বল আছে সিম্বলগুলো মুখস্থ করতে হবে। তাহলে আজকের ক্লাস থেকে অন্তত এই 4টা যেন আপনাদের মুখস্থ থাকে। ওকে, এই 4টা যেন মুখস্থ থাকে। আর আমি ক্লাসে যেগুলো করাই সেগুলো থেকে কিন্তু আমি পরীক্ষা নিই, এটা আপনারা অলরেডি যে পরীক্ষাগুলো দিয়েছেন তাতে আপনারা জানেন। ওকে, নোট যেটা করতে হবে সেটা একটু বলেন। ওকে, আমি এটা চাইবো একটু রিপিট করে দিচ্ছি। আপনারা এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে যে থিওরি অফ রিলেটিভিটি থেকে, ঠিক আছে, যে mc² সূত্র এসেছে, আপনারা আচ্ছা খাতায় দিয়ে লিখবেন যে E=mc² সূত্র ব্যবহার করে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, ঠিক আছে, এটা একটু লিখবেন। আর শেষ দিকে হচ্ছে এবছর মাত্রা দিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রতি বছর থাকেই, এবারে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করার পরে এটা আছে, সো এটা হচ্ছে থাকবে বা পরীক্ষাতে আসবেই। হ্যাঁ, সো আমি যে কথাগুলো বলি একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আপনারা। আর হ্যাঁ, এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, যে কাদের আকার বড়, কাদের আকার ছোট, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, এগুলো সব কিন্তু স্কিপ, এগুলো আপনাদের পড়তে হবে না, বুঝতে পেরেছেন? এগুলো আপনাদের পড়তে হবে না। ওকে, এইখানে দেখেন আরেকটা কি বলছে, যে ইউনিটে ব্যবহৃত গুণিতক বা উপসর্গ, এটা আপনাদের একটু মুখস্থ থাকতে হবে। এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত এটা আপনাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। আমরা সবাই জানি এগুলো, যে সেন্টিমিটার মানে কত, তারপর হচ্ছে এদিকে মিলিমিটার, ডেসিমিটার, ঠিক আছে। তবে এখান থেকে ডেকা থেকে শুরু করে এটো, এই সবগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, এটা মুখস্থ করবেন। এগুলো সব কি হিসাবে থাকে জানেন? এই যে দেখেন সেন্টিমিটার আমরা পড়েছি, তারপর মিলিমিটার। তাহলে বিষয়টা এরকম যে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 10⁻², ঠিক আছে। ওকে, তাহলে 1 সেন্টিমিটার সমান সমান এইভাবে করে আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের যেগুলো দেওয়া আছে বিভিন্ন ইউনিট, এই ইউনিটের যে মান আসলে কত সেটা আমাদের এখানে মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে অবশ্যই আমাদের এখানে যে তাদের সাংকেতিক যে চিহ্ন রয়েছে বা সংকেত যেটা রয়েছে, এই সংকেতগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে, যে কিসের সংকেত কোনটা, এগুলো একটু ভালোভাবে আপনাদেরকে দেখে নিতে হবে।
এই ছকে। ওকে, এরপর দেখেন আমি প্রথমে মাত্রার কথা বলেছিলাম না যে একক এবং মাত্রা, আপনাদের এখানে দেখেন যে মাত্রা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমাদের কি দিয়েছে মাত্রা। ওকে, তাহলে এখানে দেখেন কি বলছে, বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1, এই তো lt ইনভার্স 1, তারপর ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। তো এই মাত্রাগুলো কি করতে হবে আপনার মুখস্থ রাখতে হবে। ওকে, এরপর দেখেন এখানে আরেকটা বল, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ, ফোর্স। তাহলে বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2, ঠিক আছে। একটা বিষয় আমি বলে রাখি, আপনার ত্বরণ, ত্বরণ মানে কি আমরা কি দেখলাম, lt ইনভার্স 2 দেখলাম না, এখানে দেখেন ত্বরণ, ত্বরণকে আমরা প্রকাশ করি কি দ্বারা, a দ্বারা, a সমান সমান lt ইনভার্স 2, ঠিক আছে। এটা তো আপনারা জানেন যে ত্বরণকে প্রকাশ করা হচ্ছে আমাদের a দ্বারা। এবং আমরা এখানে আরেকটা বিষয় যে ওকে, এরপরে f সমান সমান আমরা জানি ma, বল সমান সমান ma হচ্ছে ভর আর a তে হচ্ছে ত্বরণ। তাহলে জাস্ট আমরা কি হবে, এখান থেকে এই m থেকে এখানে একটা m আসবে, এরপর a সমান যেটা ছিল সেটাই হবে lt ইনভার্স 2, ঠিক আছে। সো এটা মনে রাখলে আপনাদের বল কঠিন কিছু না, a মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে lt ইনভার্স 2, তাহলে f সমান কি, f সমান অর্থাৎ বল সমান ma, তাহলে ma থেকে হবে mlt ইনভার্স 2, ঠিক আছে। ওকে, তাহলে বলের মাত্রা আমরা এখানে দেখলাম। ওকে, এবং এখানে হচ্ছে আমাদের বিভিন্ন স্কেল সম্পর্কে দেওয়া আছে, যে ভার্নিয়ার স্কেল, তো এগুলো আমাদের হচ্ছে দরকার হবে না। ওকে, প্রথম অধ্যায় শেষ, জাস্ট অল্প একটু ছোট, ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে আমাদের শেষ ফিজিক্স। আচ্ছা, ফিজিক্স আজকে ফার্স্ট টাইম দেখলেন এমন কেউ আছেন? ও বাই দ্য ওয়ে, আপনারা তো সেকেন্ড টাইমার, তো সেকেন্ড টাইমার হলে তো অলরেডি ফার্স্ট টাইমে পড়ে আসার কথা। ওকে, তো যাই হোক, আমাদের হচ্ছে আজকে প্রথম অধ্যায় যেটা ছিল ফিজিক্স সেটা শেষ। ওকে, আপনারা কি বুঝতে পেরেছেন যে কোন অংশগুলো আপনাদেরকে পড়তে হবে বা কোনগুলো নোট করতে হবে সেটা একটু বলেন। ওকে, আয়েশা মুন্নি বলতে জি ভাই বুঝছি। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে হয়তো ভুলে গেছিলাম, কি বলেছি মনে নাই, সেটা হচ্ছে যে এই যে সাপোজ আজকে আমি যতটুকু পড়ালাম এটা কতটুকু, এটা পড়তে কতক্ষণ, সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে মুখস্থ করতে বা 2 ঘন্টা। আপনাদেরকে আমি বলেছি কি যে ডেইলি আপনাদেরকে 6 ঘন্টা করে পড়তে হবে ডেইলি। তাহলে 2 ঘন্টা পড়ার পরে কি করবেন, ঘুরে বেড়াবেন না, বিগত 4 ঘন্টা আপনি বিগত আমি যে 6টা ক্লাস করিয়েছি সেই 6টা ক্লাসের পড়াগুলো রিভাইজ করতে হবে। বুঝতে পেরেছেন? আমি দেখা গেল যে আজকে এটা পড়াবো, এটা আপনার পড়া শেষ, তারপরে আগের যে 6টা ক্লাস আপনি করেছেন সেই 6টা ক্লাসের পড়াই আপনি রিভাইজ দিবেন। আপনারা ডেইলি যদি আগের পর রিভাইজ না দেন তাহলে তো ভুলে যাবেন। আমি একদম প্রথম যেদিন নাউন টপিক করিয়েছি সেটা কিন্তু অনেকে এখন ভুলে গেছেন, তাহলে কি করতে হবে, আজকে ওই নাউন টপিকটা আবার রিভাইজ করতে হবে। তারপরে যেটা পড়িয়েছিলাম বিজ্ঞান প্রথম অধ্যায়, সেটা আপনাদেরকে আবার রিভাইজ করতে হবে। আপনারা এইভাবে করে রিভাইজ করে করে পড়বেন, আপনাদের প্রত্যেককে রিভাইজ করতে হবে আগের পড়া। ওকে, দেখো আজকে পড়াটা অল্প, আগামীকালকে আমি যে টপিক পড়াবো সেটা দেখো পড়া হিউজ পরিমাণে হতে পারে, কারণ আপনি আগামীকালকে তো রিভাইজ দিতে পারবেন না আগের পড়া, তাই না? সো কি করবেন, আজকে অল্প পড়া আজকে রিভাইজ করবেন, অর্থাৎ ডেইলি চেষ্টা করবেন রিভাইজ করা। আর হ্যাঁ, আমি তো বলেছি যে ডেইলি 6 ঘন্টা পড়তেই হবে, ডেইলি 6 আওয়ার, কমও পড়ার দরকার নেই বেশিও পড়ার দরকার নেই, 6 ঘন্টা পড়লেই হবে। আর যারা হচ্ছে সেকেন্ড টাইম আমাদের ফুল কোর্সে যারা ভর্তি হতে চান বা যারা হচ্ছে ক্লাস ব্যাচে ভর্তি হবেন না, মনে করছেন শুধু এক্সাম ব্যাচে ভর্তি হবেন এবং পিডিএফ নেবেন, আপনারা চাইলে শুধু এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে ইনবক্সে মেসেজ করে আপনারা ভর্তি হয়ে নিন দ্রুত, যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে পেইড ব্যাচে, খুব বেশি দেরি নাই। সেক্ষেত্রে আপনারা ক্লাস ব্যাচ বা শুধু এক্সাম ব্যাচ চাইলে এক্সাম ব্যাচেও ভর্তি হয়ে নিতে পারেন। ওকে, তো আমাদের এখানে পেজে গেলে আপনারা এখানে মেসেজ অপশন দেখতে পাবেন, আপনারা সেখান থেকে পেজে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাসটা এতদূর পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।